শুনতে পাচ্ছ সকলে আমার? হ্যাঁ হ্যাঁ ম্যাম। বেশ বেশ। স্ট্র্যাটিগ্রাফি হচ্ছে, দেখো আমরা রক্স জানি, কত রকমের রক্স হয়? 3 রকমের। কি কি না? ইগনিয়াস রক, মেটামরফিক রক, আর স্ট্র্যাটিগ্রাফিক রক। তো এই যে যেটা আমরা বাংলায় বলি পাললিক শিলা, হ্যাঁ, তো সেটা কিভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমাদের একটা বেসিক নলেজ রাখতে হবে। তার সঙ্গে কি করতে হবে না, স্ট্র্যাটিগ্রাফি মিনস হচ্ছে যে স্ট্র্যাটা, অর্থাৎ এই যে স্তর, বিভিন্ন যে স্তরগুলো হচ্ছে সেই সম্পর্কে যেখানে মানে আলোচনা করা হচ্ছে সেটা, বা এই স্তরীভূত শিলা নিয়ে যেখানে আর কি পড়াশোনা হচ্ছে বা রিসার্চ হচ্ছে বা এইটা নিয়ে যেখানে আলোচনা হচ্ছে সেটাই হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি। ঠিক আছে? তো আর একটা জিনিস আছে, দেখবে যে ফসিল, এই যে আমাদের আর একটা তোমাদের দেখবে অংশ আছে জিওলজিক্যাল টাইম স্কেল, সেটা আমি পরের ক্লাসে পড়াবো। তো আমরা কি করে বুঝবো যে কোনো শিলার বা কোনো মানে রকের কতটা এজ, হ্যাঁ, সেগুলোর জন্য বিভিন্ন মানে সেটা ডিটেক্ট করার জন্য বিভিন্ন পথ আছে। যেমন একটা হচ্ছে যে কার্বন ডেটিং, হ্যাঁ, সেটা কেমিক্যাল ওয়ে। তো ফসিলের ওপর মানে বেস করেও কিন্তু আমরা এই রকগুলো এজটা মানে নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে হচ্ছে সেটাও আমরা আজকে জানবো। মানে আমাদের আজকে দুটো টপিক আছে, একটা হচ্ছে কিভাবে স্ট্র্যাটিগ্রাফি করা হচ্ছে, মানে কিভাবে কোনো একটা জায়গার যে কতগুলো শিলা স্তর আছে সেটা আমরা কি করে জানবো, সেটা একটা আছে। আর হচ্ছে যে এই যে স্ট্যাটিক কতটা এজ, হ্যাঁ, সেইটা আমরা কি করে জানবো ফসিলের ভিত্তিতে। ঠিক আছে, এই দুটো টপিক আমরা আজকে জানবো। তো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু দেখো। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। বেশ, দেখো, ফার্স্ট প্রিন্সিপাল অফ কোরিলেশন এন্ড স্ট্র্যাটিগ্রাফি। তো এই যে পোর্শনটা আছে ফার্স্টে, এটা হচ্ছে যে স্ট্র্যাটিগ্রাফি কি বলছে। মানে স্ট্র্যাটিগ্রাফি ইজ এ সরি, দেখো লেখা আছে স্ট্র্যাটিগ্রাফি ইজ এ সাবজেক্ট ডিলস মেনলি ডিলস উইথ স্ট্র্যাটিফাইড রক। কেমন? অর্থাৎ যেটা স্ট্র্যাটিফাইড রক, সেই স্ট্র্যাটিফাইড রক এর সম্পর্কে যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সেখানে যে তার যে স্ট্যাটা গুলো নিয়ে যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি। তো স্ট্র্যাটিফাইড রকস আর various in types, but stratigraphy mainly deals with the static মানে কি বলবো সেডিমেন্টারি রকস। হ্যাঁ, তো সেডিমেন্টারি রক মিনস হচ্ছে যেটা পাললিক শিলা। তো সেখানে কিরকম হচ্ছে যে বিভিন্ন স্তর দেখতে পাচ্ছি। আর এখানে যেটা স্ট্র্যাটিগ্রাফি যেটা মেনলি বলছে সেটা হচ্ছে এই পাললিক শিলা নিয়ে কিন্তু আলোচনা করছে, কেননা পাললিক শিলার মধ্যে আমরা মানে ফসিলটা পাচ্ছি।
কেমন? এইবার হচ্ছে এখানে যে কিছু জেনারেল জিনিস লেখা আছে, এটা একটু পড়ে নেবে। আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না, এখানে আছে যে রকের টাইপ, 3 রকমের টাইপ আছে: ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক এন্ড মেটামরফিক রক। ইগনিয়াস রক মিনস হচ্ছে যেটা ম্যাগমা ক্রিস্টাল হয়ে হচ্ছে, অর্থাৎ আমাদের যে আর্থের যে ভিতরে কোর অংশে যে মানে গলিত একদম সেই লাভাটা আছে, সেই লাভাটা কোনো ওপেনিং দিয়ে বেরিয়ে আসছে, তারপরে সেটা ম্যাগমা, এবং সেই ম্যাগমাটা যখন ঠান্ডা হচ্ছে, ক্রিস্টালাইজড হচ্ছে, তখন সেটা ইগনিয়াস রক তৈরি করছে। এবার কি হচ্ছে, যা সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক কি হচ্ছে, যখন না আমাদের ভূপৃষ্ঠের ওপরে কোনো একটা অংশ ক্ষয়ে যাচ্ছে, এবং সেই ক্ষওয়া অংশটা কি হচ্ছে, জলের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সপোর্ট হচ্ছে, এবং কোনো ওয়াটার বডিজ এর নিচে, যেটা খাল, বিল, নদী, নালা যেগুলো হয়, তার নিচে এসে জমা হচ্ছে, এবং সেটা হচ্ছে কি একটা লেয়ারের পর একটা লেয়ার জমা হচ্ছে, সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। এবং সেই মানে লেয়ার গুলো আস্তে আস্তে কি হচ্ছে না, কঠিন হচ্ছে। হুম, সেটা হচ্ছে সেডিমেন্টারি। আর মেটামরফিক রক কি হচ্ছে, এই যে 2 ধরনের রক বললাম, এটা হচ্ছে কি হচ্ছে, 2 ধরনের রকই তাদের কেমিক্যাল স্ট্রাকচার কিছুটা চেঞ্জ করছে, দিয়ে কি করছে না, সেটা অন্য একটা রূপান্তরিত শিলা। মেটামরফিক রক হচ্ছে রূপান্তরিত শিলা, আদার্স একটা তাদের মানে কনফরমেশন নিয়ে সে একটা অন্যরকম শিলাই গঠন করছে, তাদের অর্থাৎ তাদের যে আগের যে স্ট্রাকচারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মেটামরফিক রক। এখানে দেখবে ওই বিভিন্ন লেয়ার গুলো সম্পর্কে কিছু বলা আছে, বেসিক আইডিয়া আছে। ও এটা আবার একটু ঘুরে গেছে, তো এটা দেখে নাও। এটা হচ্ছে যে দেখো, দেখাচ্ছে যে ওই একটা অংশ থেকে, যেখানে বড় বড় শিলা রয়েছে আর কি, রক রয়েছে, সেখান থেকে আর কি সেটা ক্ষয়ে যাচ্ছে, ছোট ছোট অংশে ভাগ হচ্ছে, সেটাকে বলছে ওয়েদারিং। এবং ওয়েদারিং এর পর কি হচ্ছে না, ইরোশন। ইরোশন হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা ট্রান্সফার হচ্ছে। এইবার দেখবে যে এখানে আছে সেডিমেন্টারি রক। এখানে সেডিমেন্টারি রকস এর কিছু তোমার কি বলবো ওটাকে, মানে ক্যারেক্টার দেয়া আছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা দেয়া আছে। তো আমি একটু পড়ছি, দেখো। তোমরা এগুলো মোটামুটি জানো, তবু আমি একবার একটু জেনারেল আইডিয়া দিয়ে দিই। বলছে যে সেডিমেন্টারি রকস হচ্ছে বাই help of physical force and chemical treatment, the earth's surface is broken down to small particle called weathering। ঠিক আছে, আর্থের যে সারফেসটা আছে, সেই সারফেসে কি হচ্ছে, বড় যে রক গুলো আছে বা ভূপৃষ্ঠের যে অংশটা, সেটা হচ্ছে কি ভেঙে যাচ্ছে, ছোট ছোট কণায় পরিণত হচ্ছে, সেটা হচ্ছে যে ওয়েদারিং। তারপরে কি হচ্ছে, আফটার ওয়েদারিং দ্য স্মল স্পিসিস অফ পার্টিকেল কি হচ্ছে আর ক্যারিড অ্যাওয়ে টুয়ার্ডস দ্য নেটিভ এরিয়া অফ প্ল্যানেট পার্ট কল্ড বেসিন। অর্থাৎ কি হচ্ছে, যে এই যে জলের নিচে, ওয়াটার বডিজ এর নিচে যে তোমার অংশটাতে এই মানে জিনিসগুলো ট্রান্সপোর্টে এসে জমাবে, সেটাকে বলছে বেসিনস। হ্যাঁ, এবার কি বলছে, from the time to time the different kinds of sedimentation takes place and different kind of layering takes place in the sedimentary rocks। অর্থাৎ কি হচ্ছে না, সব সময় তো এই মানে ভূপৃষ্ঠের ইয়েগুলো সমান থাকছে না। সেইখানে কি হচ্ছে না, বিভিন্ন রকম লেয়ার তৈরি, যেমন প্রত্যেকটা লেয়ারের যে কম্পোনেন্ট গুলো আছে, দেখবে সেগুলো আলাদা আলাদা হচ্ছে। কিরকম, খুব একটা জেনারেল একটা এক্সাম্পল দিই। যখন দেখবে আমাদের বাড়িতে মানে কল করার সময় বোরিং করা হয়, তখন একটু খেয়াল করলে দেখতে পাবে যে বিভিন্ন টাইপের মানে মাটি ওঠে ভেতর থেকে। হ্যাঁ, তার বিভিন্ন কালার থাকে, বিভিন্ন টেক্সচার থাকে। হ্যাঁ, তো এরকম আমাদের আর্টের ভিতরেও দেখবো যে বিভিন্ন রকমের আর কি মানে লেয়ার আছে। তো সেডিমেন্টারি রকস থেকে কি বলছে, তাহলে ওই যে উপরের কন্ডিশনটা কিরকম আছে, সেটা সেই সেই জিনিসগুলোই ধুয়ে গিয়ে বেসিনে পড়ছে। তার ফলে কি আমরা জানতে পারি না, ওই স্ট্রাকচারটা কিরকম ছিল সেটা আমরা জানতে পারবো, ওই মানে সেডিমেন্টারি রকস এর লেয়ারের কম্পোনেন্ট গুলো কিরকম আছে সে থেকে, তার থেকে। কেমন? এরপরে আছে দেখো যে sedimentation takes place from different area of the earth
The source of sedimentation is called sedimentation. Sorry, কেটে গেছে। তোমরা দেখতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ ম্যাম। আমি যেটুকু পাচ্ছি ম্যাম। কি বোঝা গেল? হ্যাঁ। অর্থাৎ আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে যে সেডিমেন্টারি রকসটা কিভাবে তৈরি হচ্ছে। তোমরা লোয়ার ক্লাসে ওটা পড়েছো। হ্যাঁ, এখানে দেখবে এগুলোই লেখা আছে, সেই আগের জিনিসগুলোই লেখা আছে। তো এখানে কি হচ্ছে, আমি এইখানটা তোমার একটু পড়বে এবং কোথাও অসুবিধা হলে বলবে। যে জিনিসটা এখানে আছে বলতে চেয়েছে যে একটার পর একটা লেয়ার যখন তৈরি হচ্ছে তাহলে সেখানে কি হচ্ছে না, তোমার যে মানে ভূপৃষ্ঠের যে ইয়েটা আছে, যে লেয়ারটা আছে বা যে স্ট্রাকচারটা আছে, সেখান থেকে কি হচ্ছে না ওই সেটাই আর কি তোমার ওয়েদারিং হচ্ছে এবং সেইখানটা গিয়েই সেই কম্পোজিশনটা গিয়ে কি হচ্ছে না বেসিনে জমা হচ্ছে এবং সেই রকম তোমার কি বলবো স্ট্রাকচারটা দিয়ে ওই লেয়ারটা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে ব্যাপারটা। এই পরে দেখবে যে তোমার কিভাবে আমরা একটা কোরিলেশন করব, স্ট্র্যাটিগ্রাফি কিভাবে তোমার সেটাকে ডিটেক্ট করব। হ্যাঁ, সেটা এইবার কি হচ্ছে দেখো যে ওই যে স্তরে স্তরে জমা হলো সেটা কি হবে না এনভায়রনমেন্টাল চেঞ্জেস হচ্ছে, তারপরে বিভিন্ন তোমার চাপ মানে প্রেসার হিট এইগুলোতে কি হবে না ওই যে স্তরগুলো জমা হলো সেগুলো আস্তে আস্তে শক্ত হবে এবং সেখানে আর কি সেটা আর কি শিলায় পরিণত হবে, রক্স ফর্ম করবে। এবং যখন রক ফর্ম করবে তখন কি হবে বিভিন্ন যে প্ল্যান্টস অ্যানিম্যাল ওর মধ্যে থেকে যাবে, যেটাই আমরা হচ্ছে পরবর্তীকালে ফসিল রূপে আমরা ডিসকভার করছি। তাই এই জিনিসগুলোই এখানে লেখা আছে। তো এরপরে দেখো যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেন জিনিসটা তোমাদের, সেটা হচ্ছে যে স্ট্র্যাটিগ্রাফি ডিডাকশন। এটা হচ্ছে তোমাদের মেন টপিক। হ্যাঁ, সেখানে কি হচ্ছে না কিরকম ভাবে করা হচ্ছে, এর 4টে স্টেপ আছে। একটা হচ্ছে যে ডেসক্রিপশন অফ লোকাল সেকশন, 2 নম্বর হচ্ছে কোরিলেশন অফ লোকাল সেকশন, 3 নম্বর হচ্ছে বিল্ডিং up a composite section, and final হচ্ছে প্লেসমেন্ট ইন স্ট্যান্ডার্ড জিওলজিক্যাল টাইম স্কেল। তাহলে এই জিনিস 4টে কি কি না, ফার্স্টে তোমাকে যদি একটা পুরো জায়গাটার কিরকম মানে কি বলবো যে এখানে মানে ভূপৃষ্ঠের যে মৃত্তিকা স্তরগুলো কিরকম রয়েছে সেটা তুমি কি করে বুঝবে, বা কোন স্তরটা আগে কোন স্তরটা পরে হয়েছে সেটা কি করে তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে সেখানে কি হচ্ছে যে বড় একটা জায়গার যদি তোমার স্ট্র্যাটিগ্রাফি মানে তার স্তরগুলো জানতে হয় তাহলে সেটাকে কি করবো, প্রথমে আমরা হচ্ছে ছোট ছোট লোকাল সেকশনে আমরা ভাগ করে নেবো। হ্যাঁ, তার ফলে কি হবে না আমাদের এটা সুবিধা হবে এবং কি হবে সব জায়গায় কি হবে আমরা এই পুরো একটা সেকশন আমরা কমপ্লিট সেকশন পাবো না, এটা খুব রেয়ার। তো আমরা এক জায়গায় হয়তো দেখলাম যে আমরা 3টে স্তর পেলাম। এবার 3টে স্তর কি করব, মানে একটা লোকাল সেকশন 1-এ আমরা 3টে স্তর পেলাম 1 2 3। এটা আবার লোকাল সেকশন 2-এ কি দেখলাম যে আমরা 6টা স্তর পেলাম। তখন দেখছি যে আমাদের যে 3 নম্বর স্তরটা আছে তার সঙ্গে ওখানে 4 নম্বর স্তরটার মিল আছে। আমরা কোরিলেট করে দেখছি যে দুটোর মধ্যে এইটা ফার্স্ট যে সেকশন তার 1 নম্বর স্তরের এই 3 নম্বর স্তরের সঙ্গে ওখানে 4 নম্বর স্তরের মিল আছে। ঠিক আছে, তাহলে কি করছি না এটা কন্টিনিউ হবে, মানে এখানে 1 2 3 পেলাম তাহলে ওখানে 4 5 6 এইভাবে আমরা পাবো। কেমন, মানে একটা জায়গাকে প্রথমে আমরা একাধিক ছোট ছোট লোকাল সেকশনে ভাগ করে নেব, সেখান থেকে যে স্তরগুলো আমরা মানে খনন করে পাবো সেগুলোর মধ্যে কোরিলেট করব। হ্যাঁ, লোকাল সেকশন গুলো কোরিলেট করব। তারপরে কি হবে না ওই কোরিলেটের পরে একটা কমপ্লিট কম্পোজিট সেকশন আমরা তৈরি করব এবং সব শেষে কি করব না সেই সেকশনটাকে আমরা স্ট্যান্ডার্ড জিওলজিক্যাল টাইম স্কেলে কোন
মানে কোন সময় এটা ছিল, কোন ইয়েতে ছিল, এটা আমরা দেখবো। এবং সেখানে দেখবো যে ফসিল ভীষণভাবে আমাদের সাহায্য করছে। হ্যাঁ, তো এখানে দেখো ফার্স্ট পয়েন্টটা আছে যে ডেসক্রিপশন অফ লোকাল সেকশন। ঠিক আছে, ডেসক্রিপশন অফ দ্য লোকাল সেকশন। ফার্স্ট কি হচ্ছে, at the first time the deduction দেখতে পাচ্ছ তোমরা, deduction of the stratigraphy of the measuring of local area is very much needed। অর্থাৎ হচ্ছে একটা লোকাল এরিয়ার মধ্যে নেওয়া হবে, কি করা হবে না, ভাস্ট এরিয়া যদি হয় সেখানে মানে বিভিন্ন রকম জিনিস থাকবে, কোথাও লোকালিটি পড়বে, কোথাও ফরেস্ট পড়তে পারে, কোথাও মাউন্টেন রেঞ্জ পড়তে পারে। হ্যাঁ, তো সেখানে কি করা হবে, একটা ওয়াইড এরিয়া নিলে সেগুলো কি হবে না, স্মল পার্টে সেটাকে ভাগ করে নিতে হবে, সেটাকে বলছে লোকাল সেকশন। ঠিক আছে, এবার কি করতে হবে না, লোকাল সেকশন গুলো থেকে আমরা এক একটা লোকাল সেকশন থেকে এক এক রকম আর কি যে স্তর সেটা পাবো। তো কি হচ্ছে দেখো, পরের অংশটা লেখা আছে আফটার দ্যাট দ্য স্টাডি অফ, এই যে নিচের অংশটা দেখো, ছবির নিচের পার্টটা দেখো, বলছে আফটার দ্যাট দ্য স্টাডি অফ দ্য লোকাল সেকশন টেকস প্লেস বাই dig out the strata। বোঝা গেল, the strata are not vertical with the plane but slightly inclined। সবসময় ভার্টিক্যালি পাওয়া যাবে না, একটু ইনক্লাইন্ড রূপে পাওয়া যাবে। This inclination of a bed in refer to the horizontal plane is referred to as dip। এ কি হবে, এই হরাইজন্টাল প্লেনের সঙ্গে একটু ইনক্লাইন রূপে থাকবে, এবং এই যে ইনক্লাইন পোর্শনটা এইটাকেই বলছে ডিপ। হ্যাঁ, আর কি হবে, and the line of interaction present at the right side of the dip, সেটাকে বলা হচ্ছে কি না স্ট্রাইক। বোঝা গেল, দেখো ছবিটা দেখো, হরাইজন্টাল লাইনের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে কি ডিপ, যে ইনক্লাইন করে আছে, আর এদিকে দেখো স্ট্রাইক। হ্যাঁ, এই এই লেফট সাইডের ছবিটা, ওপরের লেফট সাইডের ছবিটাই দেখো ডিপ অ্যান্ড স্ট্রাইক, আর এদিকে দেখো কি বলছে না, the strike of an inclined bed is the direction of any horizontal line along a bedding plane। কেমন, the direction of dip is always at the right angle to the strike। এই রাইট সাইডের ছবিটায় দেখো দেখাচ্ছে যে ডিপটা সব সময় কিন্তু স্ট্রাইকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। বোঝা গেছে, এবং এখানে দেখো then according to different structure or initial sequence of the initial sequences, the individual local sections are geographically represented by vertical geographical column। ভার্টিক্যাল, হ্যাঁ, এটা কি হচ্ছে দেখো, এই ছবিটা নিচের ছবিটা দেখো, এখানে আমরা একটা লোকাল সেকশন পাচ্ছি। হ্যাঁ, একদম ছোট করে দেখো, আচ্ছা এটা ভার্টিক্যাল গ্রাফিক্যাল সেকশন, হ্যাঁ জিওগ্রাফিক্যাল না, গ্রাফিক্যাল সেকশন। তো এখানে কি হচ্ছে দেখো 1 2 3 4 5 6 এরকম আমরা কি পাচ্ছি, বিভিন্ন স্তরগুলো পাচ্ছি একটা লোকাল সেকশনে। এবার কি হচ্ছে না, এবার কি করব আমরা না, কোরিলেশন অফ লোকাল সেকশন। দেখো from the different local area different graphical chart are prepared। অর্থাৎ কি হবে না, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকমের মানে স্ট্রাকচারের আর কি লেয়ারিং পাবো। তো এখানে দেখো ছবিটাই, ফার্স্ট ছবিটায় দেখো লোকাল সেকশন 1 এ আমরা কি পেয়েছি, 7টা লেয়ার পেয়েছি, লোকাল সেকশন 2 3 এরকম আমরা মানে বিভিন্ন রকমের
বিভিন্ন নাম্বারের আর কি লোকাল সেকশন নিচ্ছি। এবার দেখো এই ছবিটাতে বোঝা যাচ্ছে, দেখো লোকাল সেকশন 1 এর 7 যে লেয়ারটা আছে সেই লেয়ারটার সঙ্গে আমরা লোকাল সেকশন 2 4 নম্বর লেয়ারটার মিল পাচ্ছি স্ট্রাকচারে। একই রকম মানে একই রকম কম্পোনেন্ট দিয়ে কি হচ্ছে লোকাল সেকশন 7 এর যে স্তরটা আছে তার সঙ্গে লোকাল সেকশন 2 4 স্তরটা আমরা মিল পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি 1 2 3 4 5 6 7, তারপরে এখানে আবার 4 নম্বরের পরে 8 9 10 এরকম পাচ্ছি। আবার দেখো এই যে 2 নম্বরের যে 7 নম্বরটা আছে তার সঙ্গে আমরা 3 নম্বরের মানে 3 নম্বর লোকাল সেকশনের আর কি 5 নম্বর স্তরটা সাপোজ আমরা মিল পাচ্ছি। ঠিক আছে, এটা কি হচ্ছে আমরা কোরিলেট করছি। মানে তার কিরকম স্ট্রাকচার এবং আদার্স যে ক্রাইটেরিয়া আছে সেই আদার্স ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমরা কি করছি এটাকে কোরিলেট করছি। কেমন? তারপরে কি করব না বিল্ডিং আপ এ কম্পোজিট সেকশন। এই যে কোরিলেশন করার পরে এই 1 2 3 তিনটে লোকাল সেকশন পেলাম, সেই লোকাল সেকশনটা মানে তুলনা করার পরে আমরা কি পাচ্ছি না একটা কম্পোজিট কমপ্লিট সেকশন পাচ্ছি। দেখো এখানে 1 থেকে 12 পর্যন্ত একটা কমপ্লিট সেকশন তৈরি করেছি, যেটা কিনা ওই তিনটে লোকাল সেকশনের মানে কোরিলেশন করে পাওয়া গেছে। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। বেশ, এরপরে কি হবে না আমরা যে এই যে কম্পোজিট একটা সেকশন পেলাম, হ্যাঁ সেখানে আমরা কি পাবো না সেখানে কিছু ফসিল এভিডেন্স পাবো। সেই ফসিল এভিডেন্সটা কি করবো না আমরা সেই ফসিল এভিডেন্সের টাকে আমরা নিয়ে একে আমরা একটা স্ট্যান্ডার্ড জিওলজিক্যাল টাইম স্কেলের সঙ্গে আমরা এটাকে মানে তার উপর পাশাপাশি রেখে আমরা দেখব যে এই যে আমরা যে মানে পাললিক শিলাটা বা সেডিমেন্টারি রকস এর যে লেয়ারিং গুলো পেলাম, যে স্ট্রাটা গুলো পেলাম, সেগুলো কি হচ্ছে না সেগুলো কোন টাইমে সেটা আমরা জানতে পারবো। সেটা কি করবো না ওর মধ্যে যে ফসিল গুলো আছে সেই ফসিল গুলো কোন টাইমে আর কি প্ল্যান্ট বা অ্যানিম্যাল যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ওই রকটা কি হয়েছে না ওই সময় তৈরি হয়েছে। বোঝা গেছে? এর পরের অংশটা এইটা তোমাদের কি গেল না তোমাদের প্রিন্সিপাল অফ স্ট্যাটিগ্রাফি। এই কোশ্চেনটা হচ্ছে স্ট্যাটিগ্রাফি ডিডাকশন। কেমন? এর পরে যে অংশটা আছে দেখো সেই অংশটা হচ্ছে যে ফসিল কিভাবে হেল্প করছে, ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট ফসিল ইন স্ট্যাটিগ্রাফিক ডিডাকশন। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কি হচ্ছে দেখো আমি এইটা লাইন বাই লাইন পড়ছি না, আমি এর মধ্যে যে জিনিসটা আছে তোমাদের আমি একটু জিস্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সেডিমেন্টারি রকসটা কি হচ্ছে একটার পর একটা লেয়ার জমা হচ্ছে, এবং সেই লেয়ার গুলো যখন জমা হচ্ছে সেই লেয়ারের মধ্যে আমরা বিভিন্ন প্ল্যান্টস অ্যানিম্যালকে চাপা পড়ে যেতে দেখছি। এবং সেটা হচ্ছে ফসিলে যখন ওই কি বলবো মাটিটা বা কাদা মাটিটা সেই ওয়াটার বডিজ এর নিচে সেটা যখন শক্ত শিলায় পরিণত হচ্ছে তখন তার মধ্যে যে প্ল্যান্ট বা অ্যানিম্যাল গুলো আছে সেগুলো কি হচ্ছে না ফসিলে রূপান্তরিত হচ্ছে। কোথাও আমরা বিভিন্ন টাইপস এর ফসিল পেয়েছি মানে পড়েছি সেগুলো আমরা জানি। তো সেই ফসিল গুলো কি করছে না ওই যে মানে রকটার এজ সেটা বুঝতে আমাদের সাহায্য করছে। তো এখানে আমরা কি করে বুঝছি না স্ট্যাটিগ্রাফিটা সেখানে হচ্ছে সব থেকে ভালো হচ্ছে সেটা হচ্ছে হেল্প করবে সেটা হচ্ছে ইন্ডেক্স ফসিল। ইন্ডেক্স ফসিল মানে কি? ইন্ডেক্স ফসিল হচ্ছে আমরা যেমন ধরো কোনো বইয়ের কোনো চ্যাপ্টার কত ইয়েতে আছে, হ্যাঁ সেটা দেখার জন্য আমরা ইন্ডেক্সটা দেখি, অর্থাৎ ওটা বলে দেয় যে এই পেজ থেকে এই পেজে তোমার এই সাবজেক্টটা আছে। তো এই ফসিলটা দেখে আমরা বলতে পারবো যে ও এই ফসিলটা আছে মানে হচ্ছে এই রকটা হচ্ছে এই সময়। যেমন যদি আমি কোনো রকসের ডাইকোডিয়াম পাই তাহলে আমি বলে দিতে পারবো এটা ট্রায়াসিক। তো
মানে কি হচ্ছে, ডাইকর্ডিয়ামটা শুধু ট্রায়াসিক টাইমেই ছিল, তার আগে বা পরে আমি পাবো। তো এইরকম ফসিল যখন হ্যাঁ বলো, যখন কোনো একটা ফসিল পার্টিকুলার একটা টাইমকে ডিটেক্ট করছে তখন সেটা হচ্ছে ইন্ডেক্স ফসিল। কেমন? জিওলজিক্যাল টাইম স্কেলের একটা নির্দিষ্ট সময়কে ও ডিটেক্ট করছে। তাহলে ইন্ডেক্স ফসিল, একটা গুড ইন্ডেক্স ফসিল মানে হতে গেলে সেটা কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে না, ইন্ডেক্স ফসিলটা হবে একটা স্পেসিফিক টাইম স্কেলের মধ্যে সে থাকবে। একটা ভাস্ট টাইমে থাকলো তাহলে সেটা আমরা ধরো ট্রায়াসিক, জুরাসিক সব ইয়েতেই পাওয়া যাচ্ছে, তাকে সব এরাতেই পাওয়া যাচ্ছে। তখন কি হবে না, আমরা বুঝতে পারবো না যে এই ইয়েটা, তার মানে কি ও একটা স্পেসিফিক টাইমেই থাকবে। এবং কি হবে, এর ডিস্ট্রিবিউশনটা হিউজ হবে। কোথাও ধরো একটা পার্টিকুলার একটা এরিয়াতেই পাওয়া গেল, তাহলে সেইখানে আমার মানে ওয়ার্ল্ড ওয়াইজ ডিস্ট্রিবিউটেড হতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইন্ডেক্স ফসিলের আর কি বৈশিষ্ট্য, এবং হিউজ পরিমাণে পেতে হবে, মানে সহজে পাওয়া যাবে, সহজে আইডেন্টিফাই করা যাবে এরকম। এই জিনিসগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে একটা ইন্ডেক্স ফসিলের ক্রাইটেরিয়া। কেমন? আর কি করা যাবে না, মাইক্রো ফসিল, হ্যাঁ, যেমন স্পোর, পোলেন, এগুলো ওই রক্স এর মধ্যে, স্ট্র্যাটিফাইড রক্স এর মধ্যে থাকবে। সেগুলোও কি করবে না, সবসময় তো মেগা ফসিল নাও পাওয়া যেতে পারে, হ্যাঁ, এবং মেগা ফসিল আইডেন্টিফাই করাটাও একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে কি হবে, এই মাইক্রোস্কোপিক মানে মাইক্রো ফসিল গুলো কি করবে, হেল্প করবে। বিভিন্ন রকের মধ্যে যে স্পোর, পোলেন গ্রেন গুলো আছে, এবং আমরা জানি যে স্পোর পোলেনের মধ্যে স্পোরোপোলেনিন থাকে, যার ফলে এদের মানে কি, এদের স্থায়িত্বটা আর কি বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে এরা সহজেই ওই ইয়েগুলোর মধ্যে ইনট্যাক্ট থেকে যাবে। এর ফলে কি হবে, ওই স্পোর পোলেন গুলোকে দেখে আমরা বুঝতে পারবো, মানে অবজার্ভ করে যে এই রকটা কোন সময়। আর কি হতে হবে না, কিভাবে হেল্প করবে, যে এই যে আমরা যে তেল, কয়লা, হ্যাঁ, এইগুলো যে খনন করি, হ্যাঁ, তো সেখানে যদি আমরা কি করি, যে কোনো এরকম ফসিল ডিটেক্ট করি, যে দেখে যদি বুঝতে পারি যে এই রকটা কোন সময়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে মানে অয়েল পাওয়া যেতে পারে কি না। তার ফলে কি হয়, এক তো হেল্প করে যে এখানে পাওয়া গেল সেটা বুঝতে, এবং আর একটা হেল্প করে কি, প্রচুর, এতে তো প্রচুর খরচ হয়। একটা পুরো ওরকম ভাবে খনন করা, সেটার জন্য দিয়ে দেখা গেল কিছুই পাওয়া গেল না, তখন সেটা একটা কি হয়, মানে প্রচুর মানি লস হয়। তো সেইটা যাতে না হয়, হ্যাঁ, সেটা আর কি সেটাতে হেল্প করে। আর কি হয়, সব সময় তো ইন্ডেক্স ফসিল পাওয়া যায় না, ধরো তখন কি হয় না, একটা ফসিল অ্যাসেম্বলেজ কে ব্যবহার করা হয়। ইন্ডেক্স ফসিল একটা, আর একটা কি হচ্ছে না, পুরো গ্রুপকে একটা ব্যবহার করছে। সেটা কিরকম হচ্ছে দেখো না, এই যে অ্যাসেম্বলেজ অফ গ্লসোপটেরিস, সাইজোনিউরা, নিউমারোপটেরিস, টাইজার্জিয়া, এই চারটে যেটা যে রকে পাবো সেটাকে আমরা বলবো আপার পারমিয়ানের। সেটা হবে কিরকম, আপার পারমিয়ানের রক। হ্যাঁ, মানে এই চারটেই আছে, গ্লসোপটেরিস, সাইজোনিউরা, নিউমারোপটেরিস এবং ট্রাইজার্জিয়া। এই চারটে যখন আমরা পাবো, এই অ্যাসেম্বলটা যখন পাবো, তখন সেটা হচ্ছে আপার পারমিয়ানের রক। আবার যখন দেখো ফার্স্ট তিনটে আছে, কিন্তু ট্রাইজার্জিয়ার বদলে যদি ডাইকর্ডিয়াম আসে, ডাইকর্ডিয়াম পাই, তখন আমরা বলবো যে এটা হচ্ছে লোয়ার ট্রায়াসিকের রক। একটা ফসিল না ইউজ করে একাধিক ফসিলের একটা অ্যাসেম্বলেজ নেওয়া হচ্ছে, দিয়ে সেটা দিয়ে আমরা রকটাকে বুঝতে পারছি যে এটা কোন টাইমের রক। কেমন? আর একটা কি হতে পারে না, উইদাউট আইডেন্টিফাইং দ্য ফসিল প্রপারলি, মানে আমরা ফসিলটাকে আইডেন্টিফাই করছি না, কিন্তু কি দেখছি না, তাদের ইভলিউশনের ট্রেন্ডটাকে দেখছি। তা দেখে কি বলতে পারছি যে এই ফসিলটা কোন টাইমের, বা এটা কিরকম মানে কি তার স্ট্রাকচার, বা কিরকম কি বলবো, কি কি ধরনের এটা থাকতে পারে মেটেরিয়াল, সেটা আমরা বুঝবো কি করে না, কোনটা আগে, মানে কি ধরনের মেটেরিয়ালস থেকে বলবো যে কোনটা, কোন রকটা আগে কোন রকটা পরে, সেটা কি করে বুঝবো না, ধরো একটা স্ট্রাটামের মধ্যে আছে
নেট ভেন অ্যাঞ্জিওস্পার্মিক ফোলিয়েজ। ঠিক আছে, তাহলে সেটা বলছি যে লোয়ার ক্রিটেসিয়াসের থেকে ওল্ডার নয়। দেখো বলেছে ইফ এ স্ট্র্যাটাম yields net veined angiosperm foliage or trilate pollen grains, the stratum cannot be older than Cretaceous. অর্থাৎ আমরা কি করছি, ইভলিউশনের ট্রেন্ডটাকে দেখছি। মানে লোয়ার ক্রিটেসিয়াসের থেকে আমরা কি পাবো না, এই নেট ভেন অ্যাঞ্জিওস্পার্ম গুলোকে পাবো। এই নেট ভেন অ্যাঞ্জিওস্পার্ম লোয়ার ক্রিটেসিয়াসের আগে ছিল না, তাহলে ওইটাকে যখন আমরা পাচ্ছি, যেটা নেট ভেন একটা অ্যাঞ্জিওস্পার্মিক লিফ যখন পাচ্ছি, তখন আমরা বলছি কি এটা হচ্ছে যে ক্রিটেসিয়াসের আগে হতে পারে, মানে লোয়ার ক্রিটেসিয়াসের আগে হতে পারে না, কারণ নেট ভেন অ্যাঞ্জিওস্পার্ম আমি লোয়ার ক্রিটেসিয়াসের আগে পাবো। ঠিক আছে, এইভাবে কি করছে না, এই স্ট্র্যাটিগ্রাফিক ডিডাকশনের ক্ষেত্রে প্ল্যান্ট ফসিল হেল্প করছে। হ্যাঁ বলো। বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ ম্যাম ঠিক আছে, কিছু না। কিছু জিজ্ঞাসা থাকলে বলো, কোনো অসুবিধা নেই। ম্যাম বলো। ম্যাম বলছি, ওই যেখানে বললেন যে মাটিটা যেটা খোঁড়া হচ্ছে ওটা একটু ইনক্লাইন্ড ভাবে। হ্যাঁ, মানে ইনক্লাইন থাকছে, হরাইজন্টাল যেটা আছে ডিপ অ্যান্ড স্ট্রাইক। দেখো এইখানে ছবিটা দেখো, সবসময় যে ওটা এই যে এইখানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ বলছে আফটার দ্যাট এটা হলো বোঝা গেছে। বলছে দ্য স্ট্রাটা আর নট ভার্টিক্যাল উইথ দ্য প্লেন বাট স্লাইটলি ইনক্লাইন্ড। দিস ইনক্লাইনেশন অফ এ বেড ইন রেফার্স টু এ হরাইজন্টাল প্লেন ইজ রেফার্ড টু অ্যাজ ডিপ। হরাইজন্টাল প্লেনের সময় সঙ্গে যদি কোনো ইনক্লাইন মানে একটু কি বলবো আনত থাকে, তখন সেটাকে বলছে যে ডিপ। সবসময় এটা যে ভার্টিক্যালি পাওয়া যাচ্ছে তা নয়, এটা কি হচ্ছে যে একটু সামান্য ইনক্লাইন করে থাকছে। আচ্ছা ম্যাম, ওটা কি মানে মানে ওটা ন্যাচারালি থাকছে না ওটা আমি কিভাবে খুঁড়ছি তার ন্যাচারাল উপর থাকছে, নির্ভর করছে? মানে এই যে বিভিন্ন আমরা দেখো মানে যখন ফরমেশন গুলো হচ্ছে, এখানে বিভিন্ন রকমের চেঞ্জেস আছে, এগুলো সেগুলো তোমাদের সিলেবাসে নেই। ধরো ভূমিকম্প হলো, হ্যাঁ, কোন স্তর উঠে গেল, কোন স্তর নিচু হয়ে গেল, এরকম হতেই পারে। হ্যাঁ, এগুলো তো বিভিন্ন মানে প্রাকৃতিক যে ব্যাপারগুলো হচ্ছে সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো তো তাহলে আমরা যেভাবে মানে দেখছি সেভাবে যে সব সময় পাওয়া যাবে তা নয়। সেই জন্য এখানে বলছে যে যদি ইনক্লাইন করে থাকছে যখন, তখন সেটাকে বলছে ডিপ, এবং যেটা রাইট অ্যাঙ্গেলে যেটা থাকছে সেটা হচ্ছে স্ট্রাইক। বুঝে গেছে? হ্যাঁ ম্যাম। আর এই কোরিলেশনটা বোঝা গেছে, এই লোকাল সেকশন 1 2 3 যেটা এখানে দেখানো আছে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এই অংশটা একটু পড়বে, আমি বলে দিয়েছি পুরো এখানে কি লেখা আছে, একটু পড়বে। তো কারোর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এটা পড়ো, আচ্ছা ম্যাম। পড়ার পর কোনো অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞাসা করবে। এখনই পড়ে নেবে কেমন, না হলে দেখবে আবার সেই ভুলে যাবে জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করলাম। আচ্ছা ম্যাম। জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করবে, কেমন? আচ্ছা ম্যাম আর কালকে ক্লাস নেবেন আপনি? হ্যাঁ, কাল 11টায়। আচ্ছা।
ম্যাম রিদ্ধি ম্যাম লিখেছে আবার কাল 10টার সময় ক্লাস নেবেন। ও কালকে 10টা, তাহলে ঠিক আছে, আমি অন্য টাইমে নেবো।